আসসালামু আলাইকুম। পড়ছি পদ্মজার তৃতীয় পর্ব। মধ্যখানে চাদর টানিয়ে দুই ভাগ করা হয়েছে লাহারি ঘরকে। এক পাশের চৌকিতে হেমলতা এবং মোর্শেদ থাকেন, অন্য পাশেরটা পদ্মজা, পূর্ণা ও প্রেমার দখলে। লাহারি ঘরের পেছনের দরজাটি আপাতত প্রধান দরজা হিসেবে ব্যবহৃত হচ্ছে। ঘরের পেছনে অসংখ্য কচু গাছ ছিল। হেমলতা মোর্শেদকে নিয়ে সব কচু কেটে জায়গা খালি করে সেখানে তৈরি করেছেন মাটির চুলা। বড় সড়কে ওঠার জন্য ঝোপঝাড় কেটে সরু করে পথ করা হয়েছে। এতে অবশ্য মোর্শেদের মত ছিল না। সড়কে ওঠার একটা পথ থাকতে আরেকটা পথ তৈরি করার বিপক্ষে তিনি। হেমলতা দুই মেয়েকে নিয়ে সব ঝোপঝাড় সাফ করেছেন। শুটিং দলে অনেক পুরুষ, পদ্মজাকে ভুলেও তাদের সামনে দিয়ে আসা যাওয়া করতে দেওয়া যাবে না। হেমলতার মাঝে মাঝে ইচ্ছে করে পদ্মজার মুখ পুড়িয়ে দিতে। পরক্ষণেই নিজের ওপর ঘৃণা হয়। একজন মায়ের মনে কি করে নিজের মেয়েকে নিয়ে এমন ভাবনা আসতে পারে? পদ্মজার হাতে সূচ ফুটলে তার মনে হয় নিজের শরীরে আঘাত লেগেছে। কেন এত টান পদ্মজার প্রতি? ভেতরে ভেতরে এই প্রশ্নের উত্তর তিনি জানেন, শুধু প্রকাশ পায় না, না জানার ভান ধরে থাকেন। থাকতে হয় তাকে। আম্মা, আজ আমি রাধি? পদ্মজার প্রতিদিনকার প্রশ্ন। হেমলতা রাত্রে দেবেন না জানা সত্ত্বেও পদ্মজা প্রতিদিন অনুরোধ করে। হেমলতা বিপদ আপদ ছাড়া পদ্মজাকে রান্নাঘরে পাঠান না। সোনার শরীরে পাতিলের কালি লাগুক চান না তিনি। হেমলতা হাসেন। পদ্মজা মুগ্ধ হয়ে দেখে। হেমলতার বয়স ৩৬। শ্যামলা চেহারা, দাঁতগুলো ধবধবে সাদা, চোখের মণি অন্যদের তুলনায় বড় এবং কালো। চোখ দুটিকে পদ্মজার গভীর পুকুর মনে হয়। ছিমছাম গড়ন। পূর্ণা যেন মায়েরই কিশোরী শরীর, তবে তারা তিন বোনই মায়ের মতো চিকন আর লম্বা হয়েছে। হেমলতা সম্মতি দিয়ে বললেন, আজ তুই রাঁধবি। পদ্মজা ভাবেনি অনুমতি পাবে। সে আদুরে উল্লাসে প্রশ্ন করল, সত্যি আম্মা? সত্যি। আসরের আজান সেই কবে পড়েছে, দ্রুত যা। পদ্মজা রান্নার প্রস্তুতি নিচ্ছে। পূর্ণা প্রেমা হিজল গাছের নিচে পাটি বিছিয়ে লুডু খেলছে। প্রেমা বারবার বাটপারি করায় এ নিয়ে কিছুক্ষণ পরপর তর্ক হচ্ছে তাদের মাঝে। সকালে বৃষ্টি হয়েছিল। রান্না করতে গিয়ে পদ্মজা ভেজা মাটির সোতা গন্ধ পেল। মাটির ঘ্রাণ তাকে খুব টানে। মোর্শেদ বাড়ি ফিরে পদ্মজাকে রাত্রে দেখে কপাল কুঁচকে ফেলেন। সকালে বৃষ্টি হয়েছিল। রান্না করতে গিয়ে পদ্মজা ভেজা মাটির গন্ধ পেল। মাটির ঘ্রাণ তাকে খুব টানে। মোর্শেদ বাড়ি ফিরে পদ্মজাকে রাত্রে দেখে কপাল কুঁচকে ফেলেন। ঘরে ঢুকে হেমলতাকে মেজাজ দেখিয়ে প্রশ্ন ছুড়ে দিলেন, এই সেরি রান্ধে কেন? হেমলতা নির্লিপ্তভাবে জবাব দেন, আমি বলেছি। কতদিন কইছি এই সেরির হাতের রান্ধন আমার না খাওয়াইতে। মোর্শেদের কঠিন স্বর পদ্মজার কানে আসে। মায়ের অনুমতি পাওয়ার খুশিটুকু মুহূর্তে ফাটা বেলুনের মতো চুপসে যায়। সে জানে এখন ঝগড়া শুরু হবে। তার আম্মা আব্বার অনুচিত কথাবার্তা মাটিতে পড়তে দেন না। তার আগেই জবাব ছুড়ে দেন, খেতে ইচ্ছে না হলে খাবা না। রাতবেলা না খায়া থাকবা মামি? খাবার রেখেও যদি না খেতে চাও সেটা তোমার সমস্যা, আমি বা আমার মেয়ে কেউই না করিনি। মোর্শেদ কিছু নোংরা কথা শোনাতে প্রস্তুত হন। হেমলতা সেলাই মেশিন রেখে উঠে দাঁড়ান। তিনি বুঝে গিয়েছেন মোর্শেদ কি বলবেন। আঙুল তুলে শাসিয়ে মোর্শেদকে বললেন, একটা নোংরা কথা উচ্চারণ করলে আমি আজ তোমাকে ছাড় দেব না। পদ্ম তোমার মেয়ে, আল্লাহ সইবে না। নিজের মেয়ে সম্পর্কে এত নোংরা কথা কোনো বাবা বলে না। মোর্শেদ নোংরা কথাগুলো হজম করে নিলেন, তবে কিরমির করে বললেন, পদ্ম আমার সেরি না। পদ্ম তোমার মেয়ে, আর একটা কথাও না। বাড়িতে অনেক মানুষ, নিজের বিকৃত রূপ লুকিয়ে রাখো। মোর্শেদ দমে যান। চৌকিতে বসে বড় করে নিঃশ্বাস ছাড়েন। চোখের দৃষ্টি অস্থির। পদ্মজার জন্মের পর থেকেই হেমলতার রূপ পাল্টে গেছে। কিছুতেই এই নারীর সঙ্গে পারা যায় না। অথচ একসময় হেমলতাকে কত মেরেছেন। হেমলতার পিঠে, উরুতে, ঘাড়ে এখনো মারের দাগ আছে। সময় কোন জাদু বলে হেমলতাকে পাল্টে দিল জানা নেই মোর্শেদের। রাতের একটা শুট করে সবাই বিশ্রাম নিচ্ছিল।
চিত্রা তখন কথায় কথায় জানালো, মগা যে মেয়েটার কথা বলেছিল তাকে দেখতে লাহারি ঘরে গিয়েছিলাম। চিত্রার কথায় লিখন আগ্রহ পেল না। মেয়েটা কখনো কোনো মেয়ের প্রশংসা করে না, খুঁত খুঁজে বের করে সেটা নিয়ে আলোচনা করতে তার ভীষণ আগ্রহ। নিজেকে সে খুঁতহীন সেরা সুন্দরী মনে করে। মেয়েটার নাম পদ্মজা। মগা পুরো নামটা কি যেন? চিত্রা ওর সঙ্গে কথা বললে মগা খুব লজ্জা পায়। এখনো পেল। লাজুক ভঙ্গিতে জবাব দিল, উম্মে পদ্মজা। হ্যাঁ, উম্মে পদ্মজা। চিত্রার পাশ থেকে সেলিনা পারভিন প্রশ্ন করলেন, কি নিয়ে আলাপ হচ্ছে? সেলিনা পারভিন চলমান চলচ্চিত্রে চিত্রার মায়ের অভিনয় করছে। চিত্রা বলল, এই বাড়ির মালিক যিনি, ওনার বড় মেয়ের কথা বলছি। এমন সুন্দর মুখ আমি দুটি দেখিনি। মেয়েটার মুখ দেখলেই বুকের ভিতর নিকষিত বিশুদ্ধ ভালো লাগার জন্ম হবে। ভগবান এত শ্রী দিয়েছেন মেয়েটাকে। হতবাক হয়ে গেল লিখন সহ উপস্থিত প্রত্যেকে। চিত্রার মুখে অন্য নারীর প্রশংসা, অবিশ্বাস্য। সবাইকে অবাক হয়ে তাকাতে দেখে বিব্রত বোধ করল চিত্রা। গলার জোর বাড়িয়ে বলল, সত্যি বলছি, সন্ন্যাসী ছাড়া কোনো পুরুষ এই মেয়েকে উপেক্ষা করতে পারবে না। পদ্মজাকে নিয়ে বেশ খানিকক্ষণ আলোচনা চলল সবার মাঝে। আগ্রহ বেশি দেখালো লিখন, কিন্তু যখন শুনল পদ্মজার 16 বছর, তখন দমে গেল। ছোট মেয়ে, হয়তো এমন বয়সী বেশিরভাগ মেয়েরা স্বামীর ঘরে থাকে, তবুও লিখনের পদ্মজাকে খুব ছোট মনে হচ্ছে। তার একটা বোন আছে 16 বছরের, এখনো 2 বেনি করে স্কুলে যায়। কত ছোট দেখতে! নিজের ক্ষণ সময়ের অভিলাষের কথা ভেবে আনমনে হেসে উঠল লিখন। চিত্রা তখনও পদ্মজার রূপের প্রশংসা করছিল। হিজল গাছের নিচে দাঁড়িয়ে আছে পদ্মজা। রাতের জোনাকি পোকা চারিদিকে। পদ্মজা প্রায় রাতে মুগ্ধ হয়ে দেখে জোনাকি পোকাদের। মনে হয় দল বেঁধে হারিকেন নিয়ে নাচছে তারা। তবে এই মুহূর্তে রাতের সৌন্দর্যটুকু পদ্মজার মনে দাগ কাটতে পারছে না। ঠোঁট কামড়ে কাঁদছে সে। খুব জ্বলছে চোখ দুটো। রান্না খারাপ হওয়ার অজুহাতে থালা ভর্তি ভাত তরকারি তার মুখে ছুঁড়ে দিয়েছেন মোর্শেদ। চোখে ঝোল পড়েছে। তা নিয়ে হেমলতার সে কি রাগ! মোর্শেদ অবশ্য চুপ ছিলেন। তিনি তো রাগ মিটিয়েই ফেলেছেন। আর তর্ক করে কি হবে? পেছনে এসে হেমলতা দাঁড়ালেন, ডাকলেন, পদ্ম। পদ্মজা তাকালো। হেমলতা ভেজা কণ্ঠে প্রশ্ন করলেন, খুব জ্বলছে? পদ্মজা জবাব দিতে পারল না। ঠোঁট ভেঙে কেঁদে উঠল। মা ছাড়া পৃথিবীতে আর কেউ নেই তার। মা বাদে আর কারো আদরও পাওয়া হয়নি। সবাই তার দোষ খোঁজে। হেমলতার বুক চিরে দীর্ঘশ্বাস বেরোল। পদ্মজা চিৎকাদুনে। ছোট থেকে বাবার অনাদর আর অপমানে বিদ্ধ হয়ে কেঁদে চলেছে, তবুও চোখের জল ফুরোয় না, মন শক্ত হয় না। এমন হলে তো চলবে না। পদ্মজার কান্নার বেগ বাড়ল। হেমলতা সদ্য কাটা বড় গাছটির গুঁড়িতে বসে চুপ করে পদ্মজার ফোপানো শুনছেন। একটি বারের জন্য কান্না থামানোর চেষ্টা করলেন না। যখন চাঁদ মাথার উপরে চলে এলো, তখন ক্লান্ত হয়ে পদ্মজা নিজেই থেমে গেল। শান্ত হয়ে বসলো মায়ের পাশে। হেমলতা উদাস গলায় বললেন, এইভাবে চলবে না পদ্ম। পদ্মজা মায়ের দিকে তাকালো। হেমলতা বললেন, শোন পদ্ম, কেউ আঘাত করলে কাঁদতে নেই, কারণ মানুষ আঘাত করে কাঁদানোর জন্যই। যখন উদ্দেশ্য সফল হয়ে যায়, তখন তারা শান্তি পায়। যে তোকে আঘাত করলো, তাকে কেন তুই শান্তি দিবি? শক্ত থাকবি, বুঝিয়ে দিবি তুই এত দুর্বল না। যাকে তাকে পাত্তা দিস না, হাজারো কষ্টেও কাঁদবি না। কান্না সাময়িক সময়ের জন্য মন হালকা করে, পুরোপুরি নয়। যে তোকে আঘাত করবে তাকে তুই তোর চালচলন দিয়ে ছিন্ন ভিন্ন করে দিবি। তখন তার মুখটা দেখে তোর যে শান্তিটা হবে, সেটা কান্না করার পর হবে না। এই শান্তি স্থায়ী। হেমলতার কথা পদ্মজার ওপর প্রভাব ফেলল না। সে করুণ স্বরে বলল, কিন্তু আব্বার ব্যবহার আমার সহ্য হয় না আম্মা। আমার সঙ্গে কেন এমন করে আব্বা? তাকে কখনো সামনাসামনি আব্বা ডাকার সুযোগ পেয়েছিস? পাসনি। তবুও কেন আব্বা আব্বা করিস? তুইও তাকে পাত্তা দিবি না। তুমি খুব কঠিন আম্মা, তোকেও হতে হবে। আব্বা
কেন এমন করে? আম্মা, আমি কি আব্বার মেয়ে না? আব্বা কেন বারবার বলেন আমি তার মেয়ে না? এহেন প্রশ্নে হেমলতা চোখ সরিয়ে নিলেন। পদ্মজা জানে এই জবাব সে পাবে না। সে দাঁতে দাঁত চেপে কান্না আটকানোর চেষ্টা করল। হেমলতা পরম স্নেহে এক হাত পদ্মজার মাথায় রেখে বললেন, কাঁদিস না আর। মায়ের রং না হয় পাসনি, মায়ের মতো শক্ত হওয়ার তো চেষ্টা করতেই পারিস। পদ্মজা নির্লজ্জ হয়ে আবার প্রশ্ন করল, আম্মা, আমি কি আব্বার মেয়ে না? বলো না আম্মা। পদ্মজার চোখ বেয়ে জল পড়ছে। মায়া হচ্ছে হেমলতার। মুখ ভারী হয়ে আসছে। তিনি আবেগ লুকিয়ে কণ্ঠ কঠিন করার চেষ্টা করলেন। মার খাবি পদ্ম। কতবার বলবো তুই আমার আর তোর আব্বার মেয়ে। কি নাম আমার আব্বার? কি শান্ত কণ্ঠ পদ্মজার। হেমলতা চমকালেন, তবে তা প্রকাশ করলেন না। মেয়েদের সামনে তিনি কখনো দুর্বল হতে চান না। পদ্মজার দিকে ঝুঁকে কণ্ঠ খাদে নামিয়ে বললেন, তোর আব্বার নাম মোর্শেদ মোড়ল। পদ্মজা হতাশ হয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। মার উপর বিরক্তি জন্মাচ্ছে। খুব কঠিন করে বলতে ইচ্ছে হচ্ছে, যাও এখান থেকে, আমার কাছে আর আসবে না, কখনো না। কিন্তু এমন ব্যবহার কখনো করতে পারবে না সে, কখনো না। রাতের বাতাসে ভেসে আসছে হাসনাহেনা ফুলের ঘ্রাণ, আকাশে থালার মতো চাঁদ, ঝিরিঝিরি মোলায়েম বাতাস চারিদিকে। পদ্মজার চোখের জল শুকিয়ে যায়। হেমলতা ঝিম মেরে বসে আছেন। মা মেয়ে পাশাপাশি বসে থেকেও যেন কত দূরে। নিজেদের মতো ভেবে যাচ্ছে এটা সেটা নিয়ে। হঠাৎ নিস্তব্ধতা কাটিয়ে একটা অসহায় কণ্ঠ ভেসে এলো। মায়েরা তাদের জীবনের গোপন গল্প সন্তানদের বলতে পারে না রে পদ্ম। পদ্মজা তাকালো। হেমলতা ছলছল চোখে তাকিয়ে আছেন। পদ্মজার বুকের ভেতরটা হু হু করে ওঠে। এই মানুষটাকে এত নরম রূপে মানায় না। মাকে আশ্বস্ত করে পদ্মজা বলল, আমি আর কখনো জানতে চাইব না আম্মা। শুটিং দলের একজনও বাড়িতে নেই। সবাই স্কুল মাঠে গেছে। কয়দিন ধরে নদীর ঘাটে যেতে না পেরে তৃষ্ণার্ত হয়ে উঠেছে পদ্মজা। এই সুযোগ হাতছাড়া করা যায় না। হেমলতার অনুমতি নিয়ে সে ঘাটে চলে যায়। সিঁড়িতে বসে আয়েশ করে। কয়েক মুহূর্ত পর শুনতে পায় গান বাজছে কোথাও। পদ্মজা গানের সুর অনুসরণ করে নিচের দিকে নামে। ঘাটের বাঁ পাশে বাঁধা নৌকায় একজন পুরুষ বসে আছে, হাতে রেডিও। গানের উৎস তাহলে এখানেই। পদ্মজা বিব্রত বোধ করে। দ্রুত উল্টো দিকে ঘুরে ব্যস্ত পায়ে চলে আসে লাহারি ঘরে। তাকে এত দ্রুত ফিরতে দেখে হেমলতা প্রশ্ন করলেন, কেউ ছিল? পদ্মজা ওপর নিচে মাথা নাড়ালো। হেমলতা চিন্তিত স্বরে প্রশ্ন ছুড়লেন, কিছু বলেছে? দেখতে কেমন? না আম্মা, কিছু বলেনি। আমাকে দেখেনি। মাথার চুল ঝাঁকড়া, মুখ খেয়াল করিনি। পূর্ণা অঙ্ক করছিল। পদ্মজার মুখে আগন্তুকের বর্ণনা শুনে হই হই করে উঠল। এইটাই তো লিখন শাহ, নায়ক। হেমলতা আর চোখে মেয়ের দিকে তাকান। নায়ক নায়িকাদের প্রতি পূর্ণার যে তীব্র আগ্রহ, তা ভালো লাগে না তার। পূর্ণা মায়ের চাহনি দেখে দমে যায়। সারাক্ষণ শুটিং দলের আশপাশে ঘুরঘুর করে মেয়েটা। হেমলতা বিরক্ত হয়ে তাকে কড়া নিষেধ করে দিয়েছেন, আর যেন না যায়। যদি যায়, মার একটাও মাটিতে পড়বে না। পূর্ণা ভয় পেয়েছে, কিন্তু লিখন শাহ আর চিত্রা দেবী জুটিটা এত ভালো লাগে তার যে শুটিং না দেখলে দম বন্ধ হয়ে আসে। তাই সে চুপিসারে টিনে একটা ছিদ্র করেছে। হেমলতা সেলাই মেশিন রেখেছেন লাহারি ঘরের পেছনের বারান্দায়। সারাক্ষণ সেখানেই থাকেন। সেই সময় পূর্ণা ছিদ্র দিয়ে উকি দিয়ে শুটিং দেখে। পূর্ণার এই আচরণ দেখতে দেখতে একদিন পদ্মজারও আগ্রহ জন্মালো। সাতপাঁচ ভেবে একদিন উকি দিয়ে বসলো সেও। ঝাঁকড়া চুলের মানুষটি একজন অতি সুন্দর মেয়েকে কোলে তুলে নিয়েছে। মানুষটির দৃষ্টি মোহময়। বাড়ি জুড়ে গানের সুরধ্বনি। কেউ কেউ ক্যামেরা ধরে রেখেছে। গানের শুটিং চলছে বোধহয়। অদ্ভুত ঠেকছে পদ্মজার। লজ্জা পেয়ে সে চোখ সরিয়ে নিল। রাতে ঝড় উঠেছিল। লন্ডবন্ড হয়ে গেছে বহু গাছপালা। লাহারি ঘরের পেছনে তৈরি পথ বন্ধ হয়ে গেছে গাছের ভাঙা ডালপালা পড়ে। মোর্শেদ রাতে বাড়ি ফেরেননি। হেমলতার একার পক্ষে সম্ভব নয় ডালপালা সরানো।
তাই পদ্মজা আর পূর্ণা স্কুল থেকে ফিরছিল বাড়ির সামনের পথ দিয়ে। উঠোনে শুটিং দলের সবাই উপস্থিত। পদ্মজার মাথা নত, ঘোমটা টানা লম্বা করে। এত মানুষের সামনে দিয়ে যেতে তার হাঁটু কাঁপছে। আজ যেন পথ শেষই হচ্ছে না। উপস্থিত অনেকের নজরে চলে এলো পদ্মজা। মিলন নামে একজন পূর্ণাকে ডাকলো, এই পূর্ণা। পূর্ণা দাঁড়ালো, সঙ্গে পদ্মজা, যদিও মেয়েটা শুটিং দলটির দিকে তাকাচ্ছে না। মিলন পদ্মজার দিকে চোখ স্থির রেখে পূর্ণাকে প্রশ্ন করল, পাশের মেয়েটা কে? প্রথম দেখছি। আমার বড় আপা। আপন? মিলন আশ্চর্য হয়ে বলল, 10 দিন হলো তারা এখানে এসেছে। কখনো পূর্ণা প্রেমা ছাড়া কোনো মেয়েকে চোখে পড়েনি, কণ্ঠ শোনা যায়নি। তাই বড় বোন বলাতে সে খুব অবাক হলো। পূর্ণা হেসে বলল, আপন। মিলন বিড়বিড় করে বলল, চেহারায় তো মিল নেই। সবাই বলে। আচ্ছা, যাও। দুই বোন লাহারি ঘরে চলে যায়। হাফ ছেড়ে বাঁচে পদ্মজা। ভেতরটা এত কাঁপছিল। সে অনেক মানুষের পা দেখেছে, তবে চোখ তুলে তাদের মুখ দেখার সাহস হয়নি। কিন্তু হ্যাঁ, ইচ্ছে হয়েছিল বটে। সিনেমায় যারা অভিনয় করে তারা দেখতে কেমন? সাধারণ মানুষের মতোই, নাকি অন্যরকম? বিকেলে হাজিরা নামক এক মহিলা আসে মোড়ল বাড়িতে। সে সবুর মিয়ার স্ত্রী। সবুর দিনরাত গাঁজা খেয়ে পড়ে থাকে, বউ বাচ্চাদের খোঁজ রাখে না। হাজেরা এর ওর বাড়ি গিয়ে এটা ওটা চেয়ে নেয়, খায় 2 বাচ্চাকে সঙ্গে নিয়ে। পদ্মজার খুব মায়া হয় হাজেরার জন্য। মহিলা আসতেই হেমলতা পদ্মজাকে প্রশ্ন করলেন, গাছে কয়টা লাউ আছে? 9টা আম্মা। পূর্ণা কোথায়? ওরে বল 2টা লাউ হাজেরাকে দিয়ে দিতে, কাঁচামরিচও দিতে বলবি। পদ্মজার নীরবতা দেখে হেমলতা বুঝতে পারেন পূর্ণা বাড়িতে নেই। পূর্ণা কি টিভি দেখতে গেছে? পদ্মজাকে দ্বিধাগ্রস্ত হতে দেখা গেল। বিব্রতভাবে বলল, আম্মা আমাকে বলে গেছে তুই ওর অভিভাবক। একটু শরীরটা খারাপ লাগছিল বলে শুয়েছিলাম, অমনি সুযোগ লুফে নিয়েছে। আম্মা, আমার দোষ, পূর্ণাকে কিছু বলো না। পদ্মজার ভেজা কণ্ঠ হেমলতার রাগ উড়িয়ে দিল। তিনি অন্যদিকে মুখ করে শুয়ে বললেন, হাজেরাকে নিয়ে যা, ঘুমটা টেনে যাবি। বেগুন বেশি থাকলে কয়েকটা দিয়ে দিস। পদ্মজার মন ভরে গেল। তার মা এত বেশি উদার, কখনো কাউকে ফিরিয়ে দেন না। সামর্থ্যের মধ্যে আরো বেশি কিছু দেওয়ার মতো থাকলে তিনি কখনো কার্পণ্য করেন না। তবে হাজেরার স্বভাব অভাবে নষ্ট হয়ে গেছে। চুরি করার প্রবণতা আছে তার মাঝে। তাই পদ্মজাকে সঙ্গে যেতে বলেছেন। উঠোনের এক কোণে লাহারি ঘরের ডান পাশে লাউয়ের মাচা, 9টা লাউ ঝুলছে তাতে। চোখের সামনে শুধু তরতাজা টাটকা সবুজ পাতা। পদ্মজা বাড়ির দিকে তাকালো না। একটা লাউ হাজারের হাতে দিয়ে বলল, কি দিয়ে রান্না হবে? জানি না গো পদ্ম, গিয়া দেখি মাছ মিলানো যায়নি। তোমার ছোট ছেলের ঠান্ডা কমেছে? পদ্মজা কাঁচামরিচ ছিঁড়ে হাজেরার আঁচল ভরে দিল। হাজেরা গুঞ্জন করে কাঁদছে আর বলছে, স্যারাটা সারাদিন মারিত পড়া থাকে একলা একলা, রাইত হইলে জ্বরে কাঁপে, দম ফেলাইতে পারে না। ডাক্তার দেখাচ্ছ না কেন? টেহা লাগবো না, কই পামু? তুমি মাতব্বর বাড়িতে যাও, শুনেছি ওনারা খুব দান খয়রাত করেন। হাজারা বাধ্যের মতো মাথা নাড়ল। বেগুন গাছ বাড়ির পেছনে। সাবধানে বাড়ির পেছনে গেল পদ্মজা। সে মনে মনে ভাবছে হাজেরার ছেলে সুস্থই আছে। সকালেই দেখেছে ছেলেটাকে, দিব্যি খেলাধুলা করছিল। দেখে যে কেউ বলবে সুস্থ। হাজেরা মিথ্যা বলছে। মানুষের খুব অভাব পড়লে বুঝি এমনই হয়। এত সবজি আছে, টমেটো নেই, পাওয়া যাবে? হেমলতা সালোয়ার কামিজ সেলাই করছিলেন। তখন বারান্দার সামনে একজন পুরুষ লোক এসে দাঁড়ালো। শাড়ির আঁচল মাথায় টেনে নিলেন হেমলতা। জিজ্ঞাসা দৃষ্টি নিয়ে তাকালেন লোকটার দিকে। লোকটি হেসে বলল, আমি শুটিং দলের মিলন। হেমলতা জোরপূর্বক হাসার চেষ্টা করলেন, আর চোখে তাকালেন ঘরের দরজার দিকে। পদ্মজা ঘুমাচ্ছে, দরজাটা লাগানো দরকার। তিনি সোজা প্রশ্নে চলে যান, কেন দরকার? না, এমনি দেখতে আসলাম। কতদিন হলো আপনাদের বাড়িতে উঠলাম, এদিকটায় আসা হয়নি।
হেমলতা পেঁচিয়ে কথা বলা পছন্দ করেন না। সরাসরি বলে উঠলেন, এদিকে আসা নিষেধ, আপনাদের বলা হয়নি? মিলনের জলজল করা চোখে মুখে ছায়া নেমে আসে। অপমানিত বোধ করল সে। আমতা আমতা করে বলল, ইয়ে, আচ্ছা, আসছি। মিলন স্থান ত্যাগ করল। তবে যাওয়ার পূর্বে তার তীক্ষ্ণ চোখের দৃষ্টি হেমলতার নজর এড়াতে পারল না। পরিষ্কার সহজ গলায় বলা পুরুষালী কণ্ঠটা পদ্মজাকে মৃদু কাঁপিয়ে তুলল। ঘুরে তাকালো সে। বিব্রত বোধ করল লিখনকে দেখে। কারো সামনে নিজের অস্বস্তি প্রকাশ করা উচিত না, কথাটি হেমলতা বলেছেন। পদ্মজা হাসার চেষ্টা করে জবাব দিল, এই বর্ষাকালে টমেটো কোথায় পাবেন? বর্ষাকালে টমেটো চাষ হয় না? টমেটো শীতকালীন ফসল, গ্রীষ্ম বর্ষাতেও তো পাওয়া যায়। পদ্মজা অস্বস্তি লুকিয়ে রাখতে পারছে না। স্কুলের শিক্ষক আর খুব আপন মানুষগুলো ছাড়া কোনো পরপুরুষের সঙ্গে তার কখনো কথা হয়নি। লিখনের সঙ্গে কথা বলতে গিয়ে জবান বন্ধ হয়ে যাচ্ছে। সে চুপচাপ বেগুন বুঝিয়ে দিল হাজেরাকে। লিখন বলল, আমি তো গতবার বর্ষাকালেও টমেটোর সালাদ তৈরি করেছি। হয়তো টমেটোর জাত আলাদা ছিল, আমাদের এখানে সাধারণত শীতকালেই টমেটো হয়। দ্রুত জবাব দিয়ে লাহারি ঘরে ফিরল পদ্মজা। মনে হচ্ছে পরপুরুষের সঙ্গে কথা বলে ঘোর পাপ করে ফেলেছে। পাপ মোচন করতে হবে। ঘরে ঢুকে ঠকঠক করে 2 গ্লাস পানি খেল। হেমলতা ঘুমাচ্ছেন, নয়তো পদ্মজার মুখ দেখে নির্ঘাত বুঝে যেতেন কিছু একটা ঘটেছে। পদ্মজা ভক্তি নিয়ে আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করল। হেমলতা সালোয়ার কামিজ সেলাই করছিলেন। তখন বারান্দার সামনে একজন পুরুষ লোক এসে দাঁড়ালো। শাড়ির আঁচল মাথায় টেনে নিলেন হেমলতা। জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে তাকালেন লোকটার দিকে। লোকটি হেসে বলল, আমি শুটিং দলের মিলন। হেমলতা জোরপূর্বক হাসার চেষ্টা করলেন, আর চোখে তাকালেন ঘরের দরজার দিকে। পদ্মজা ঘুমাচ্ছে, দরজাটা লাগানো দরকার। তিনি সোজা প্রশ্নে চলে যান, কেন দরকার? না, এমনিই দেখতে আসলাম। কতদিন হলো আপনাদের বাড়িতে উঠলাম, এদিকটায় আসা হয়নি। হেমলতা পেঁচিয়ে কথা বলা পছন্দ করেন না। সরাসরি বলে উঠলেন, এদিকে আসা নিষেধ, আপনাদের বলা হয়নি? মিলনের জলজল করা চোখে মুখে ছায়া নেমে আসে। অপমানিত বোধ করল সে। আমতা আমতা করে বলল, ইয়ে, আচ্ছা, আসছি। মিলন স্থান ত্যাগ করল। তবে যাওয়ার পূর্বে তার তীক্ষ্ণ চোখের দৃষ্টি হেমলতার নজর এড়াতে পারল না। হেমলতা চোখ বুঝে জীবনের হিসেব কষেন। নরম দৃষ্টিতে তাকান ঘুমন্ত পদ্মজার দিকে। তিনি নিশ্চিত এই লোক পদ্মজাকেই দেখতে এসেছিল। এখন পূর্ণার চেয়ে পদ্মজার বেশি আগ্রহ শুটিং দেখার। টিনের ছিদ্র আরো দুটো করেছে। লিখন শাহকে দেখলে তার ঠান্ডা কোমল অনুভূতি হয়। এই অনুভূতির নাম সে জানে না। শুটিংয়ে লিখন শাহ কত ভালোবাসেন চিত্রাদেবীকে। পদ্মজার দেখতে খুব ভালো লাগে। পূর্ণা তেলের বোতল নিয়ে বলল, আপা, তেল দিয়ে দাও না। সোনা বোন, একটু দাঁড়া। পদ্মজা ছিদ্র দিয়ে লিখন শাহের হাসি, কথা বলার ভঙ্গি দেখছে। লজ্জাও পাচ্ছে। সময়টাকে থামিয়ে দিতে ইচ্ছে হচ্ছে তার। এই আপা, পরেও তো দেখতে পারবে, দিয়ে দাও না। আর একটু, শুটিং শুরু হচ্ছে, একটু। ওনার রাগ হয় খুব, কিন্তু সে আপাকে কিছু বলবে না। তার সব ইচ্ছের সঙ্গী, সব গোপন কথার সাক্ষী তার আপা। আপাকে খুব ভালোবাসে সে। মাঝে মাঝে মনে হয় সেই ভালোবাসাটুকু যেন মায়ের প্রতি ভালোবাসার চাইতেও বেশি, কিংবা হয়তো না। পদ্মজা মিটিমিটি হাসছে। পূর্ণা তেল রেখে ছিদ্র দিয়ে উকি দিল। না, এখন ভালো লাগছে না এসব দেখতে। চোখ সরিয়ে নিল। কিরে পদ্ম, কি দেখছিস? হেমলতার কণ্ঠ শুনে চমকে উঠল পদ্মজা। আরক্ত হয়ে উঠল তার গাল। ডাকাতি করতে গিয়ে বাড়ির মালিকের কাছে ধরা পড়লে যেমন অনুভূতি হয়, তেমন অনুভূতি হচ্ছে তার। এই অনুভূতি আরো বেশি ভয়ঙ্কর। হেমলতার দৃষ্টি গেল টিনের ছিদ্রের দিকে। সঙ্গে সঙ্গে পদ্মজা অনুভব করল তার পায়ের নিচের মাটি কাঁপছে। পূর্ণা ভয়ার্ত চোখে একবার মা, একবার বোনকে দেখছে। ছিদ্রের গুরু তো সে, মারও সে খাবে। হেমলতা তীক্ষ্ণ দৃষ্টিতে 2 মেয়েকে দেখছেন। টিনের গায়ে তৈরি ছিদ্র 3টের দিকে তিনি চোখ রেখে প্রশ্ন করলেন, শুটিং দেখছিলি?
পদ্মজা বাঁধের মতো মাথা ঝাঁকায়। হেমলতা চোখ দুটি হঠাৎ শীতল হয়ে এলো। তিনি চৌকিতে বসে প্রশ্ন ছুড়লেন, ছিদ্রের বুদ্ধি পূর্ণার? প্রশ্নটা শুনে পূর্ণার গলা শুকিয়ে যাচ্ছে। এক ফোঁটা পানি দরকার, নয়তো দম বেরিয়ে যাবে। পদ্মজা চৌকিতে চোখ তুলে তাকালো। অসহায় কণ্ঠে বলল, আম্মা, আর হবে না। পূর্ণাকে কিছু বলো না, ওর দোষ নেই। আমি। হেমলতা পদ্মজাকে কথা শেষ করতে দিলেন না। প্রেমাকে ডেকে জিজ্ঞাসা করলেন, প্রেমা, তোর আব্বা কোথায়? উঠানে আম্মা। গিয়ে বল আমি ডাকছি। প্রেমা এক ছুটে গিয়ে আবার এক ছুটে ফিরে এলো। হেমলতা বারান্দা পেরিয়ে চুলার কাছে গিয়ে বসেন। তখন মোর্শেদ এসে জানতে চাইলেন, কি হয়েছে? ডাকো কেড়ে? মেয়েদের চৌকির পাশে একটা জানালা করে দাও, মুরগির খোপের কাছে কাঠ আছে। কেন? আমি চেয়েছি তাই, না পারলে না করো, অন্য কাউকে ডাকবো। তেরা কথা কম ছাড়ো, তোমার সঙ্গে ভালো করে কথা বলতে ভালো লাগে না। লাগবো কেরে? তোমার তো আমারে পছন্দ না, তোমার পছন্দ বিলাই চোখা বেটা সেরারে। অহেতুক কথা বলো না। মাসের পর মাস কোথায় থাকো তা আমার অজানা নয়। রোগে ধরলেই লতার কথা মনে পড়ে। মোর্শেদ মিনিটখানেক রাগ নিয়ে তাকিয়ে রইলেন। মোর্শেদ ঘণ্টাখানেক সময় নিয়ে 2 ফুট উচ্চতার একটি জানালা তৈরি করে দিলেন। পদ্মজা পূর্ণা হতবাক, সেই সঙ্গে খুশিও। হেমলতা জানালায় ছোট পর্দা টানিয়ে দিলেন। রুম থেকে বাইরের দৃশ্য দেখা যায়, কিন্তু জানালার ওপাশে কে আছে তা বাহির থেকে বোঝা যায় না। সন্ধ্যায় শুটিং শুরু হলো। পদ্মজা, পূর্ণা, প্রেমা চৌকিতে বসলো চিরা নিয়ে। তাদের চোখে মুখে খুশির ঝিলিক। হেমলতা মৃদু হাসলেন। বড় মেয়ে দুটো কখনো মুখ ফুটে শখ আহ্লাদের কথা বলে না। না বলা সত্ত্বেও অনেকবার তিনি 2 বোনের ইচ্ছা পূরণ করেছেন। আর কিছু ইচ্ছে বুঝতে পারলেও পূরণের সামর্থ্য হয়নি তার। যতটুকু পারেন ততটুকুই করেন। হেমলতা ঘরের বাইরে যেতেই পূর্ণা বলল, আমাদের মায়ের মতো সেরা মা আর কেউ না, তাই না আপা? মায়ের মতো কেউ হয় না, সবার কাছে সবার মা সেরা। আমাদের মা আমাদের কাছে সেরা, লাবণ্যর মা লাবণ্যর কাছে সেরা, মনিরের মা মনিরের কাছে সেরা। ওরা বলেছে? দূর বোকা, এসব বলতে হয় না। না, আমাদের আম্মাই সবচেয়ে ভালো মা, এমন মা আর একটাও নেই। হেমলতার কর্ণকুহরে প্রতিটি কথা আসে। পূর্ণা সবার অনুভূতি অনুভব করতে জানে না, পদ্মজা জানে। পদ্মজা হেসে বলল, আমাদের আম্মা সত্যি সেরা, আহ্লাদা। পূর্ণা জানালার বাইরে চোখ রেখে প্রশ্ন করল, আপা, চিত্রা দিদিকে কেমন লাগে? পদ্মজা চিত্রার দিকে তাকালো। ছাই রঙা শাড়ি পরা, হাতে কালো রঙের ঘড়ি, ফুল হাতা ব্লাউজ, শালীন, তবে সর্বাঙ্গে আধুনিকতার ছোঁয়া। নাকে সাদা পাথরের নাকফুল, লম্বা চুল বেনি করে রেখেছে, মুখে খুব মায়া, স্নিগ্ধ একটা মুখ, যেন শরতের শুভ্র এক টুকরো মেঘ। পদ্মজা বলল, আমার দেখা দ্বিতীয় সুন্দর মেয়ে মানুষ চিত্রা দিদি। পূর্ণা আগ্রহ নিয়ে জানতে চাইল, প্রথম কে? পদ্মজা কণ্ঠ খাদে নামিয়ে মোহময় কণ্ঠে বলল, আমাদের আম্মা। সঙ্গে সঙ্গে হেমলতার বুক শীতল কোমল অনুভূতিতে ছেয়ে গেল। পদ্মজা এত সুন্দর করে আমাদের আম্মা বলেছে। হেমলতা প্রথম শুনলেন তিনি সুন্দর। ভুবন মোহিনীর রূপসীর মুখে শুনলেন। এই আনন্দ কোথায় রাখবেন? কেন ছেলে মানুষই অনুভূতিতে তলিয়ে যাচ্ছেন তিনি? প্রেমা অবাক স্বরে বলল, আম্মা তো কালো, চিত্রা দিদির চেয়ে সুন্দর কিভাবে? এভাবে বলছিস কেন প্রেমা? তুই ফর্সা হয়ে গেছিস বলে কালোকে ভালো মনে হয় না? পূর্ণা গম গম করে উঠল। বোনের কথা শুনে ভয় পেল প্রেমা। পদ্মজা বলল, বকছিস কেন? প্রেমা কত ছোট, ও কি সুন্দরের গভীরতা বুঝে? ও খালি চোখে কালো সাদার তফাৎ দেখে। সুন্দরের গভীরতা তো আমিও বুঝি না। পূর্ণার কণ্ঠ ভারী নিষ্পাপ শোনাল। পদ্মজা এদিক ওদিক তাকিয়ে দেখে নিল হেমলতার উপস্থিতি। এরপর বলল, আম্মার রং কালো, কিন্তু সৌন্দর্যের কমতি নেই। আম্মাকে কখনো এক মনে দেখিস, বুঝবি। আমাদের আম্মার চোখ দুটি গভীর, বড় বড়, পাতলা মসৃণ ঠোঁট। আম্মার ঘন চুলের খোপায় এক আকাশ কালো মেঘ। আমার শাড়ির কুচির ভাঁজে আভিজাত্য লুকানো। আম্মা যখন তীক্ষ্ণ চোখে আমাদের দিকে তাকান,
তখন মনে হয় প্রকাণ্ড কোনো রাজ্যের রানী তার পূর্বপুরুষের ক্ষমতা প্রকাশ করছেন তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে। এত কিছু থাকা সত্ত্বেও কি আম্মা আমাদের দেখা প্রথম সুন্দর মানুষ হতে পারেন না? পদ্মজার প্রতিটি কথা পূর্ণার ওপর ভীষণভাবে প্রভাব ফেলল। ওদিকে প্রেমা চোখ পিটপিট করে কিছু ভাবছে। পূর্ণা উচ্ছ্বাস নিয়ে বলল, কাল থেকে আমি আম্মাকে মন দিয়ে দেখব। আমিও। প্রেমাও পূর্ণার দলে যোগ দিল। আবেগের সাইক্লোনে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল হেমলতার চোখ বেয়ে। কিছুতেই আটকে রাখতে পারলেন না। এই কালো রঙের জন্য ছোট থেকে সমাজের তুচ্ছ-তাচ্ছিল্য পেয়ে এসেছেন। লুকিয়ে কত কেঁদেছেন, কত করে চেয়েছেন কেউ তাকে সুন্দর বলুক, কিন্তু সেই কপাল কখনো হয়নি। আর আজ এই বয়সে এসে শুনলেন তিনি কুৎসিত নন, তার মাঝেও সৌন্দর্য আছে। জন্মদাত্রী মা গায়ের কালো রঙের জন্য গরম চামচ দিয়ে ঘাড়ে পোড়া দাগ বসিয়ে দিয়েছিলেন, আর আজ গর্ভের সন্তান সেই অনুচিত কাজের জবাব দিল। আল্লাহর সৃষ্টি কেউ অসুন্দর নয়, সবার মধ্যেই সৌন্দর্য আছে, যা ধরা পড়ে শুধুমাত্র সুন্দর একজোড়া চোখে, পদ্মজার সুন্দর চোখে। নিশুতি রাত, চারিদিকে ঝিঝি পোকার ডাক। হুট করে হেমলতার ঘুম ভেঙে গেল। ষষ্ঠ ইন্দ্রিয় ইঙ্গিতে জানান দিচ্ছে ষড়যন্ত্রের। লাহারি ঘরের ডান পাশে 2 জোড়া পায়ের আওয়াজ। হেমলতার বুক কেঁপে উঠল। দ্রুত উঠে বসলেন তিনি। 2 চৌকির মাঝের পর্দা সরিয়ে দেখে নিলেন পদ্মজার অবস্থান। পদ্মজাকে ঘুমাতে দেখে স্বস্তি পেলেন। ছাড়লেন আটকে যাওয়া নিঃশ্বাস। পায়ের আওয়াজ খুব কাছে শোনা যাচ্ছে। হেমলতা ডান পাশে তাকালেন। গাঢ় অন্ধকার ছাড়া কিছু দেখা যাচ্ছে না, তবুও তিনি তাকিয়ে আছেন। দৃষ্টি দেখে মনে হচ্ছে টিনের ওপাশে থাকা অদৃশ্য গোপন শত্রুকে তিনি স্পষ্ট দেখতে পাচ্ছেন। কে ওখানে? হেমলতার ঝাঁঝালো কণ্ঠে পায়ের আওয়াজ থেমে গেল। কয়েক সেকেন্ড পর ছুটে পালালো 2 জোড়া পা। ডিয়ার লিসেনার্স, শেষ হলো পদ্মজার 3য় পর্ব। পরবর্তী পর্বগুলো পেতে সাথেই থাকুন। ধন্যবাদ।